মেহেদী হাসান মিরাজ যদি টেস্ট ক্রিকেটটাতেই সবচেয়ে বেশি মনোযোগ দেন, টেস্ট ক্রিকেটকেই তার ধ্যান জ্ঞান বানিয়ে তোলেন, হতেও পারে সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে বেস্ট টেস্ট অলরাউন্ডার হিসাবে মিরাজের নাম লম্বা সময় ধরে টিকে থাকবে। মিরাজ এটা বোঝেন কিনা আমি জানি না। সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ যতটা গড়পড়তা, কিছু ক্ষেত্রে যতটা বিলো স্ট্যান্ডার্ড, লাল বলের ক্রিকেটে বা টেস্ট ক্রিকেটের মিরাজ ততটাই দুর্দান্ত। এই কথাটা মিরাজের সাদা বলের পারফরমেন্স নিয়ে যতগুলো সমালোচনামূলক ভিডিও আমি বানিয়েছি প্রত্যেকটাতে কমন কথা আমি বলেছি। লাল বলের মিরাজের সেই দুর্দান্ত একটা পারফরমেন্স নাম্বার 7-এ ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেঞ্চুরি, নট আউট সেঞ্চুরি। খেলা দেখিনি, যতটুকু অনুমান করতে পারছি নাম্বারস দেখে, যে জায়গাতে যেভাবে মিরাজ 100টা করেছেন তাকে দুর্দান্ত খুব ভালো ক্রিকেট খেলতে হয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো তাকে ওয়ানডে ধাঁচে ব্যাট করতে হয়েছে। বাট দেন এগেইন মিরাজ টেস্ট ক্রিকেটটাকে কিভাবে মূল্যায়ন করেন আমি জানি না। মাঝখানে একটা ব্যাপার আমার মনে হয়েছে, মিরাজ 3 ফরম্যাটের ক্রিকেটার হতে চেয়েছেন। ওয়ানডে, টি-20তেও একইভাবে ইম্প্যাক্টফুল হতে চেয়েছেন, যেটা করতে গিয়ে মিরাজের টেস্ট ক্রিকেটের পারফরমেন্সটাও ডাউনগ্রেড হচ্ছিল। আবারও আমি মনে করি মিরাজ টেস্ট ক্রিকেটেই যদি সবচেয়ে বেশি ফোকাস করেন তিনি দুর্দান্ত কিছু করতে পারেন। বাকি দুটো তিনি খেলবেন না কিংবা ফোকাস করবেন না সেটা না, কিন্তু টেস্টটি তার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকলে আমার মনে হয় তার ক্যারিয়ারটা সমৃদ্ধ হবে, বাংলাদেশও সুবিধা হবে। অস্ট্রেলিয়ার যে দলটার বিপক্ষে বাংলাদেশ খেলছে প্রস্তুতি ম্যাচ, সেই দলের এক স্পিনার রক্ষোচেলি অফ স্পিনার 6 উইকেট পেয়েছেন। নাম্বারটা দেখে একটু স্তম্ভিত বলবো না, একটু ধাক্কা খেলাম। আবার এটা খুব স্বাভাবিকভাবে নিয়ে নিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা তো খুব আনকোরা অচেনা বোলারকে উইকেট দেয়। বাট আরিফুল ইসলাম রনি ভাইয়ের একটা লেখা আমি পড়লাম, সেখানে তিনি স্পষ্ট করেই মেনশন করেছেন যে গত 4-5 সিজন ধরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে রক্ষোচেলি দারুণ বল করছেন। সো দ্যাট ইজ ফাইন এনাফ, ফেয়ার এনাফ তার 6 উইকেট পাওয়ার পেছনে। কিন্তু এখানে খুব টেকনিক্যাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 6 উইকেট যে পেয়েছেন, বাংলাদেশের ব্যাটারদের যে জুজুটা বিভিন্ন সময়ে ঘাড়ে, কাঁধে, চোখে, নাকে, মুখে, পায়ে, প্যাডে ভর করে, দ্যাট ইজ অফ স্পিনার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান সাদমান, মুমিনুল, সৌম্য, 6 জনের এই 3 জন বাহাতিকে ওই রকম ওই যে অফ স্পিনার আউট করেছেন। তাইজুলকে আউট করেছেন। মুশফিকের আউটটা আমি দূরে সরিয়ে রাখছি, হাসান মাহমুদের উইকেটটা দূরে সরিয়ে রাখছি। খেয়াল করে দেখেন 6 উইকেটের 4টাই বাহাতি ব্যাটসম্যান। টপ অর্ডারের যে 3 জনের প্রথম 2 জনের উইকেট নিয়েছেন, 2 জনই বাহাতি ব্যাটসম্যান। সো এটা একটা প্রপার ইন্ডিকেশন যে এই যে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা বাংলাদেশের অফ স্পিনারের বিপক্ষে যে স্ট্রাগল করেন সেটার একটা এক্সটেন্ডেড ভার্সন। আমি এই কথাটা বাংলাদেশ যখন দল ঘোষণা করে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্ট সিরিজের, তখনই বলেছিলাম যে টানা 5 জন বাহাতি। সো এইটা আসলে অপোনেন্টের জন্য প্ল্যানগুলো অনেক ইজি করে দেবে। আমাদের না চেনা স্পিনার রক্ষোচেলি অফ স্পিনার, তিনি সেটা প্রুফ করে দিয়েছেন। এনিওয়েজ বাংলাদেশ 263 যে করতে পেরেছে সেটা মিরাজের কল্যাণে। সবচেয়ে ভালো দিক ইনিংসটার মিরাজ নট আউট থেকেছেন, 141 বলে 109 নট আউট, 77 তার স্ট্রাইক রেট। এবং সৌম্য যখন আউট হয়েছে তখন 158 রান ছিল। শেষ 3 উইকেটে বাংলাদেশ 100-র ওপরে রান যোগ করেছে এবং শেষ উইকেটে 69 রান যোগ করেছেন মিরাজ খালেদকে সঙ্গে নিয়ে। সো বোঝাই যাচ্ছে তিনি খুব ভালো ব্যাট করেছেন। সো এই মিরাজকে আমরা দেখতে চাই, টেস্টের মিরাজ। আবার ওই টি-20-র পারফেক্ট অলরাউন্ডার, ওয়ানডের পাওয়ার হিটার, এগুলো হতে গিয়ে মিরাজ টেস্টের পারফরমেন্সটাকে নিচে নামাই দিয়েন না ভাই, প্লিজ। সো বাংলাদেশ বোলিংটাও খারাপ করেনি। হাসান মাহমুদ, আমি নাম্বার দেখলাম, খেলা তো আর দেখতে পারিনি বা দেখিনি, 4 ওভার 2 মিনিট 4 রান দিয়েছেন বোধহয়, দুর্দান্ত বল করেছেন। তাসকিন অ্যাজ ইউজুয়াল উইকেট পেয়েছেন শুরুতেই। সো বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের হিসেবে ব্যাটিংটা তো ভালো হয়নি। মিরাজের ওই ব্যাটিংটুকু বাদ দিলে শান্ত বোধহয় 33 করেছেন, সাদমান বোধহয় 30-32 করেছেন। এছাড়া কেউই আসলে বলার মতো কোনো রান করতে পারেননি। 263 করেছে বাংলাদেশ, সেখানে মিরাজের 109 নট আউট। সো ব্যাটিং এর কলাপসটা বা ব্যাটিংটা খারাপ করতে না পারা বা টপ অর্ডার ভালো করতে না পারা, অ্যাজ এক্সপেক্টেড এটা হয়েই আসছে, সব রকম ফরম্যাটেই হয়ে আসছে। সো অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে যে সেটা হচ্ছে অবাক হওয়ার কিছু নাই। সো বাংলাদেশ অ্যাটলিস্ট ডারউইন অঞ্চলের যে উইকেট, সেখানে আমরা এর আগেও দেখেছি যে টিপিক্যাল যে অস্ট্রেলিয়ান উইকেটগুলো থাকে সেরকম না, স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পান, একটু সময় কাটাতে পারলে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ হয়ে যায়। এই ব্যাপারগুলো আছে, টেস্টে কি হবে আমি জানি না, কিন্তু এই ম্যাচেও সেটাই নাম্বার দেখে সেটাই মনে হয়েছে। বাংলাদেশ ইউনিটি ওয়াইজ একেবারে খারাপ করেনি,
টপ অর্ডার যেভাবে ধরেন রান পাচ্ছে না বা টেস্টে যেভাবে তারা কলাপস করে বা ফেল করে, ওই জায়গা থেকে একেবারে খারাপ করেনি। সো সেকেন্ড ইনিংস বাংলাদেশ যদি ব্যাট করে, হোপফুলি টপ অর্ডার সেখানে রান পাবে সেটা এক্সপেক্ট করবে। একই সঙ্গে বোলারদের কাছ থেকেও দুর্দান্ত কিছু নাম্বারস দেখতে চাই, যে তারা আসলে ঠিক কেমন বল করেন অপোনেন্টের এগেনস্টে। কেননা এই অপোনেন্টটা অস্ট্রেলিয়ার মূল দলের তুলনায় হয়তো 4/1 স্বাভাবিকভাবে আমরা সেটা বলতে পারি। আর বাংলাদেশ ব্যাটিং ইউনিট ওয়াইজ একটা শঙ্কার জায়গা, একই সঙ্গে একটা টেনশনের জায়গা ছিল। এই পার্টিকুলার ইনিংসটা তো সেটাই দেখা গেছে। বাট দেন এগেইন মিরাজের ওই 100টা অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আবারও বলছি, মিরাজ যদি শুধুমাত্র টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করেন, টি-20 এবং ওয়ানডেটারকে বাদ দিতে বলছি না, টি-20 এবং ওয়ানডেতে যতটুকু কনসেন্ট্রেট করবেন, টেস্টটাকে যদি মূল ক্রিকেট হিসেবে তার ফোকাসের জায়গায় রাখেন, মিরাজ সত্যিকার অর্থেই বাংলাদেশের টপমোস্ট অলরাউন্ডার হিসেবে হয়তো ক্যারিয়ারটা শেষ করতে পারবেন। যে সাকিবের পর টেস্টের অলরাউন্ডার হিসেবে মিরাজের নামই লম্বা সময় উচ্চারণ হবে। যদি সেটা না করেন, 3 ফরম্যাটের জন্য ইকুয়ালি অলরাউন্ডার হতে যান, তাহলে গ্রেট হওয়া তো দূরের কথা, ওই এভারেজ স্ট্যান্ডার্ডের একজন অলরাউন্ডার হিসেবেই হয়তো ক্যারিয়ারটা শেষ করতে হবে।